আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। বিভীষণ উৎসবের আগে এই মঙ্গল ঘট স্থাপন অত্যন্ত প্রাচীন একটি রীতি, আর আমি সবসময় চাই পরিবারের নিয়মকানুন যাতে ঠিক মতো পালিত হয়। এসব ব্যাপারে আমি ঐশিকাকে খুব একটা ভরসা করতে পারি না। না দিদি, রানীমা অনেক গুণবতী মেয়ে। আমার স্বামীও বলেন এই দেশের রাজপুরোহিত হবার সত্ত্বেও তিনি দেখেছেন রানীমা কত নিষ্ঠার সাথে সবকিছু পালন করেন। কি জানি, আমি তো ঐশিকার মধ্যে কোনো নিষ্ঠা দেখিনি। অবশ্যই এর জন্য ওকে খুব একটা দোষও দেওয়া যায় না। এগুলো তো বড় হওয়ার সাথে সাথে তৈরি হয়। আমাদের প্রধানমন্ত্রী কেমন আছেন? তার শরীর স্বাস্থ্য সব কুশল তো? তিনি দিব্যি আছেন। আর তিনি তো আমার স্বামী কম আর সিংহলের প্রধানমন্ত্রী বেশি, তাকে তো পাওয়াই যায় না। আহারে, দেখো তো কি কষ্ট। তুমি প্রধানমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী বলে কথা। চিন্তা করো না, আমি প্রধানমন্ত্রীকে বলে দেবো। দেখেছো তো ঐশিকা, পুত্র সন্তান থাক বা না থাক সকলেই দ্বিতীয় বিবাহ করেন। সেটা তো আমি কোনোদিনও অস্বীকার করিনি। অস্বীকার করবে কি করে? অস্বীকার করার তো কোনো জায়গাই নেই তোমার। আপনার ছেলে কেমন আছে? কে, মিহির? সে ভালো আছে, মন দিয়ে পড়াশোনা করছে। বাহ, শুনেও কত ভালো লাগে। কারোর পুত্র সন্তান আছে শুনলে বুকটা যেন জুড়িয়ে যায়। আমাদের পরিবারে তো এমন সৌভাগ্যবতী আর কেউ নয়। কেন, রানীমাই তো আছেন। হ্যাঁ আছেন, কিন্তু যার পুত্র সন্তান জন্ম দেওয়ার কথা তিনি যদি কন্যা সন্তান জন্ম দেন তাহলে তিনি কতটা অপয়া সেটা তোমরা একবার ভাবো তো। দিদি থাক না, যা হয়ে গেছে সেটা নিয়ে বোধহয় আর কথা না বলাই ভালো। লাভ লোকসানের কথা নয়, আজ মিহিরের মা হিসেবে ওনার কত গর্ব। সেখানে ঐশিকা, তার গর্ব করার মতো জায়গা কোথায়? একজন কন্যা সন্তান তোমাকে কি দেবে? পুত্র ভাগ্যে যশ, কন্যা ভাগ্যে লক্ষ্মী। পুত্র ভাগ্যে যশ, কন্যা ভাগ্যে লক্ষ্মী। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम। एक शरीर बहुगुणा वसते सर्व मने खना 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 खना। কে শিখিয়েছে তোমাকে এটা? তোমার মা নাকি কে? পুত্র ভাগ্যে যশ আর কন্যা ভাগ্যে লক্ষ্মী। তোর কি মনে হয় এই কথাগুলো খনাকে কেউ শিখিয়ে দিয়েছে না কেউ নিজে থেকে বলেছে? কি জানি, ঠিক বুঝতে পারলাম না। কি বুঝিস কি তুই? বুঝি দিদি, কি? বোধহয় আপনার শত্রুর সংখ্যা বাড়লো। ঠিক, আগে ছিল দুজন, ঐশিকা আর কৌরকী, আর এখন হয়ে গেল তিনজন, সঙ্গে খনাও। কন্যা ভাগ্যে লক্ষ্মী, কন্যা ভাগ্যে লক্ষ্মী। অতটুকু একটা মেয়ের কথা ধরছেন কেন দিদি? ধরছি, তার কারণ
আমিও একদিন এই রাজ পরিবারে অতটুকুই ছিলাম। তখন কিন্তু কেউ আমাকে বলেনি যে কন্যা ভাগ্যে লক্ষ্মী। কেউ আমাকে এত ভালো চোখে দেখেনি, এত ভালোবাসেনি। আমি ছোট থেকে জেনে এসেছি কন্যা মানে অভিশাপ। তা না হলে মেয়ের বাপরা সাত তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিতে কেন চাইবে বলতো? মেয়েদের বিয়ে দিয়ে পর করে দিতে চায়, কারণ অবিবাহিতা কন্যারা হলো বাবার বোঝা। মেয়ে যদি লক্ষ্মী হবে তাহলে কেন কেন মেয়েদের এভাবে দূরে সরিয়ে দেওয়া হয়? দিদি, রাজকুমারীর কথা সত্যি হোক বা মিথ্যে, ওকে কিন্তু সবাই খুব ভালোবাসে। এই তো ভয়, সেখানেই চিন্তা। আমি ছোটবেলা থেকে যা যা সহ্য করেছি, আমার সঙ্গে যা যা অবিচার করা হয়েছে, তার সবটা যেন খনার সাথেও হয়, এর এক চুলও যেন অন্যথা না হয়। 7 বছর বয়সে বিয়ে, কিছুদিনের মধ্যেই স্বামীর মৃত্যু, আর তারপর সৎ ভাইয়ের রাজত্বে এসে আশ্রিতা। তুই কি জানিস তুই যা যা এখান থেকে যা। চিন্তা হয়, মাঝে মাঝে খুব ভয় হয়। এই সময়টাকে মনে হয় আমার অস্তিত্বটা কি ঐশিকা আর উপতিষ্য। ওরা চাইলেই আমাকে এই রাজত্ব থেকে বাইরে বার করে দিতে পারে, কিন্তু না, তা হবে না। তারা আমাকে ভয় পায়, তারা আমাকে জ্যেষ্ঠা কন্যার মর্যাদা দেয়। আর সে সবটা হয়েছে আমার নিজের চেষ্টায়। আমার ভাগ্যকে আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি। এখন শুধু একটাই লক্ষ্য, একটাই, আমার ভাই মহান আমাকে সিংহাসনে বসানো। তাহলে তাহলে গোটা রাজত্বটা আমার হাতের মুঠোয়। ঐশিকা, গৌরকী, খনা, সবাই সবাই তখন আমার হাতের পুতুল। খনা, তোমার কন্যা ভাগ্যকে লক্ষ্মী থেকে কি করে অলক্ষ্মী করে দিতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। তোমার রেহাই নেই, তোমার রেহাই নেই। সিংহল আপনার খুব প্রিয়, তাই না দাদা? খুব স্বাভাবিক। নিজের দেশ, নিজের জন্মভূমি কার না প্রিয় হয়? আচ্ছা, আপনি কোনোদিন সিংহলের বাইরে গিয়ে অন্য কিছু সিংহলের জন্য কোনোদিন ভাবেননি? ঠিক বুঝলাম না। মানে সাম্রাজ্য বিস্তার, রাজ্য বিস্তার, এসব নিয়ে কোনোদিন ভাবেননি, তাই না? আমার ভাই হঠাৎ করে রাজতন্ত্রে এত কৌতূহলী, কি ব্যাপার? কারণ 10 বছর আগে আমি আপনার সাম্রাজ্যের আয়তন যা দেখেছিলাম, 10 বছর পরেও তার বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়নি। কোনো দেশকে নিয়ন্ত্রণ মানেই যে সাম্রাজ্য বিস্তার, এটা তোমাকে কে বলল? এ কথা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা তো সর্বোচ্চ দৃষ্টান্ত। দেখো মহানামা, রাজত্ব বিস্তার মানেই লড়াই, লড়াই মানেই রক্তক্ষয়। আমি ব্যক্তিগত প্রতিপত্তির জন্য সাধারণ মানুষের, আমার প্রজার কেন প্রাণহানি করবো তুমি বলতে পারো?
দাদা, এই প্রশ্নটা ব্যক্তিগত প্রাপ্তির নয়, প্রশ্নটা রাজতন্ত্রের, সাম্রাজ্য বিস্তারের। আর সেখানে যদি একজন সৈন্য নিজের দেশের জন্য প্রাণ ত্যাগ করে, তাহলে সেটা আত্মত্যাগ, গৌরবের বিষয়। প্রাণহানি কেন হবে? কিস্তি। মহানামা, তুমি যখন কোনো দেশের অধিপতি হবে, তখন তোমার প্রথম শর্ত হবে দেশের সুরক্ষা। প্রথম লক্ষ্য হবে সে দেশকে সামলানো। কোনো বহিরাগত শক্তি যদি প্রতিহত করার চেষ্টা করে, তুমি লড়তে পারো, কিন্তু অহেতুক দখলদারি করার জন্য নয়। এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা পালিয়ে যাওয়া, এই করে বেশি দিন টিকে থাকা যায় না। আপনাকে একদিন না একদিন নিজের ক্ষমতার জাহিরটা করতেই হবে। বিক্রমাদিত্য তাই করে। কে কি করে আমি জানি না বা জানতে আগ্রহী নই। হাজার মানুষের প্রাণের বিনিময়ে একটি দেশকে দখল করা, তাকে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। যত ক্ষমতা বাড়বে তত দ্বন্দ্ব বাড়বে। সিদ্ধান্ত তোমায় নিতে হবে একাধিক রাজত্বের। সারা জীবন ধরে কূটনীতি, ষড়যন্ত্র এসব নিয়ে পড়ে থাকবে, নাকি ঈশ্বর যা দিয়েছেন তা নিয়ে সুখে শান্তিতে রাজত্ব করবে? আপনি যদি যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে থাকেন, যুদ্ধ কিন্তু থেমে থাকবে না। তাই আমার মনে হয়, যদি আমি কোনো কিছু বন্ধ করতে না পারি, সেক্ষেত্রে সেখানে অংশগ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। আপনি হয়তো কাউকে আক্রমণ করবেন না, কিন্তু কেউ যদি আপনাকে আক্রমণ করে, পালাবার পথ পাবেন না। কিস্তি। মহানামা, তুমি পালাবার কথা তখনই ভাববে যখন তোমার আর কোনো উপায় নেই। আমি এমন কোনো কাজ করব না যার জন্য আমাকে পালাতে হয়। রাজা হিসাবে আমার মাথায় অনেক দায়িত্ব, আমার প্রজাদের দায়িত্ব, এই রাজ পরিবারের দায়িত্ব। আমি লোভে পড়ে কোনো কাজ করতে পারি না। লোভ নয়, আপনি যদি কোনো দেশ দখল করেন, তার অর্থ হলো আপনার বাণিজ্যে লাভ, সেই দেশের শিল্প সংস্কৃতি বিনিময়। আপনি সবসময় কেন খারাপ দিকটা আগে দেখছেন? ভাবছি, কারণ কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, আর আমি কিছু হারাতে চাই না। রাজ্য বিস্তার করতে গেলে চাই রাজনীতি, আর রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। সুতরাং কিছুটা তো হয়তো আপনাকে ভাগ্যের উপর ছাড়তেই হবে। আমি ভাগ্যে বিশ্বাসী নই, বুদ্ধিতে বিশ্বাসী। তাই পাশা খেলি না, দাবা খেলি। আমি যা করি বুদ্ধির জোরে। কিন্তু দাদা, তুমি কেন বুঝতে পারছো না মহানামা? আমি দেশ দখল করার জন্য হাজার হাজার প্রজাদের প্রাণ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি না, রক্তক্ষয় করতে পারি না। যুদ্ধ মানুষকে অনেক কিছু দিলেও বহু কিছু কেড়ে নেয়। তুমি ভুলে গেছো রাবণের কথা? সে তার সন্তানদের হারিয়েছে, যুদ্ধে হেরেছে। এটা আমি করতে পারি না। আমার নীতি একটাই, নিজের জায়গায় থাকো, শান্তিতে থাকো। হ্যাঁ, কেউ যদি তোমায় আক্রমণ করতে এগোয়, তাকে পাল্টা কামড় দাও। কিস্তি। আমার আর ভালো লাগছে না কৌরকি, বিশ্বাস কর। এসব কথা শুনতে আমার আর একদম ভালো লাগছে না। সব কথাও তো মনে করতে নেই রানী।
তুই আমাকে আগেও এই কথা বলেছিস, কিন্তু সবার তো সহ্যের একটা সীমা আছে। না, মেয়েদের সহ্য শক্তি অনেক বেশি হয়। কেন কেন সবসময় কষ্টের জিনিসগুলো মেয়েদেরকেই সহ্য করতে হয়? আমরা কষ্ট করব, আমরা মেনে নেব, আমরা চুপ করে থাকবো, কেন বলতো? কারণ আমরা কষ্ট করছি বলেই একটা নতুন প্রাণের জন্ম হয়। পৃথিবীর আলো দেখতে পায় কেউ একজন আমাদের যন্ত্রণার বিনিময়ে। এটাই যে বিধাতার নিয়ম রানী। আমরা নীরবে সব কষ্ট সহ্য করছি বলেই অন্যরা হয়তো আনন্দ পাচ্ছে। আমি মানছি, কিন্তু পাথরের গায়ে যদি বারবার আঘাত করা হয়, সে পাথরও একদিন ভেঙে যায়। আমার যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে আমি কি করব বলতো? এতে আমার দোষটা কোথায়? কেন নিজেকে বারবার অপরাধী ভাবছো তুমি? ভাবছি কারণ আমাকে ভাবতে বাধ্য করা হচ্ছে। প্রতি পদে কন্যা সন্তানের জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। সিংহলের সবাই পুত্র সন্তান হয়েছে, আর আমার কন্যা সন্তান হয়েছে। এতে আমার দোষটা কোথায় বলতো? না, এতে সত্যি তোমার কোনো দোষ নেই রানী। ঈশ্বরের ইচ্ছা ছিল তোমার কন্যা সন্তান হোক, তাই তোমার কন্যা সন্তান হয়েছে। ঈশ্বর ঈশ্বর জানি না আমার ভালো হোক, তাই তিনি আমাকে অভিশাপ দিয়েছেন, যার ফল আমার এই কন্যা সন্তান।